দর্শক স্বাগত জানাচ্ছি টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন ডিভিউজ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা জানি আগামী বিশ্ব প্রস্তুত আছে প্রযুক্তি নির্ভরশীলতার উপরে, এবং এই কাজটি যারা চালিকা শক্তি হবে অর্থাৎ মূল চালিকা শক্তি হবে তরুণরা। সে তরুণরা কতটা প্রস্তুত হচ্ছে আগামী বিশ্বকে ফেস করার জন্য, এবং এই তরুণরা কিভাবে নিজেদেরকে প্রযুক্তি নির্ভরশীল হিসেবে তৈরি করে উঠতে পারে, কিভাবে এই ধরনের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় যোগ্যতার প্রমাণ রাখতে পারে, সেই বিষয়গুলো আলোচনা করব আমরা আজকের অনুষ্ঠানে। এবং এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আপস্কিল কনসালটেন্সি নিউ ইয়র্কের ব্যবস্থাপনা পরিচালক রাসেল আলম এবং একই সঙ্গে প্রযুক্তি পরামর্শক রকিব আহমেদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। এবং দর্শক যারা দেখছেন, আপনারাও আমাদের এই আলোচনায় অংশ নিতে পারবেন। আমাদের টেলিভিশনের স্ক্রিনে আমরা একটি নাম্বার দেখাচ্ছি, এই নাম্বারে টেলিফোন করে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারবেন। এই অনুষ্ঠানটি টিভিএন 24 এর ফেসবুক পেজে আমরা সরাসরি সম্প্রচার করছি, সেখানেও কমেন্টসে গিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটি করতে পারবেন। আমাদের বিশেষজ্ঞ অতিথির কাছ থেকে আমরা উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করব। সরাসরি আলোচনা চলে যাচ্ছি। আমরা একটু রকিব ভাই আপনার কাছে জানতে চাই শুরুতে যে বিষয়টি, সেটা হলো একদিকে আমরা জানি যে প্রযুক্তি নির্ভরশীল একটা পৃথিবী তৈরি হচ্ছে, এবং এই পৃথিবীতে আসলে প্রযুক্তি নির্ভরশীলতাটা কিংবা ট্রেন্ডটা কোন দিকে যাচ্ছে, পৃথিবীর ট্রেন্ডটা আমরা একটু জানতে চাই। ধন্যবাদ। প্রথমে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি টিভিএন এর সকল দর্শক শ্রোতা সবাইকে। আজকের টপিকটা মজার নিঃসন্দেহে। তারপরে আরেকটা প্রশ্ন আবার আসে, আগামীর বিশ্ব আইটি নির্ভর তারুণ্য। এখন এই তারুণ্য বলতে আসলে আপনারা কি বুঝতেছেন? সেটা কি বয়সের তারুণ্য নাকি কর্মোদ্দীপনার তারুণ্য? হ্যাঁ হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে তারুণ্য বলতে কি আমরা শুধু বয়সকে বুঝি কিনা। যদি বয়স হয়ে থাকে তাহলে তো আমি ওভার এজড। তারপরেও ধন্যবাদ, জোকস অ্যাপার্ট। দেখেন, সারা পৃথিবীতে ইউথ হচ্ছে সবচেয়ে বেশি আন্ডার এস্টিমেটেড ফোর্স, এলিট ফোর্স। অর্থাৎ সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠে তারা। আমরা রাজপথে দেখি জেনজিরা কিভাবে কাঁপাচ্ছে। জেনজি শুধু না, আপনি যে কোনো সময় বলেন, আজ থেকে পৃথিবীর ইতিহাস যদি আপনি দেখেন তাহলে সব সময় তরুণরাই কিন্তু সবচেয়ে বেশি এলিট ফোর্স হিসেবে কাজ করছে, একটা রেভলিউশনের, একটা চেঞ্জের। এবং আমরা কিন্তু হেলাল হাফিজের কবিতাটা নিশ্চয়ই আপনার মনে আছে, এখন যৌবন আর যুদ্ধে যাওয়াটা। ওই তারুণ্যকে আমরা সব সময় এলিট ফোর্স হিসেবে কাউন্ট করি, রাদার আমরা ব্যবহার করি। ওকে, কিন্তু এরা আন্ডার এস্টিমেটেড কোথায়? আন্ডার এস্টিমেটেড হচ্ছে আমরা তাদেরকে বলি যে তোমাদের একটা জায়গা আছে, নির্দিষ্ট জায়গায় আমরা গণ্ডিতে বেঁধে দিই তাদেরকে। তারুণ্যকে আমরা সবসময় একটা নির্দিষ্ট গণ্ডিতে বাঁধতে চাই যে তুমি স্কুলে যাবা, তুমি কলেজে যাবা, বিশ্ববিদ্যালয়ে যাবা, লেখাপড়া করবা, এই তোমার কাজ। কিন্তু লেখাপড়ার বাইরে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলি থাকে, সেই জায়গায় যে পার্টিসিপেশনগুলি লাগে, সেই জায়গাটাই আমাদের আসলে গ্যাপ। সেই জায়গাটায় আমরা তাদেরকে আন্ডার এস্টিমেটেড মনে করি। যে না, এটা কি বৈশ্বিক নাকি শুধুমাত্র বলছিলেন বাংলাদেশিদের কথা বলছেন? এইটা বাংলাদেশি শুধু না, সারা বিশ্বেই। এটা সারা বিশ্বে প্যারেন্সিয়াল গাইডেন্স বলে একটা কথা আছে, যে মানে আমার মনে হয় সম্ভবত সবচেয়ে ইন্টেলিজেন্ট একজন বাচ্চার মা তার বাচ্চাটাকে মনে করে সে মনে হয় ততটা ইন্টেলিজেন্ট না। এটা হলো প্যারেন্সিয়াল গাইডেন্স। আমরা আমাদের সন্তানদেরকে সবসময় মনে করি না, তারা মনে হয় এখনো রেডি না, তারা মনে হয় এখনো রেডি না, আমার আরো সাপোর্ট দরকার, আমার আরো সাপোর্ট দরকার। এই সাপোর্ট দিতে গিয়ে আমরা আসলে তাদেরকে ডিপেন্ডেন্ট করে ফেলি। অনেক সময় তাদেরকে একটা বাইন্ডিং এর মধ্যে ফেলে দিই যে তুমি আর তোমার এই হচ্ছে রেডিয়াস, এর মধ্যে তুমি থাকো। আর তখনই যেটা হয় যে সে তখন, যখন সে তার ফ্যামিলি, তার সোসাইটির সাথে কমিউনিকেট করতে পারে না, তখন সে এক্সটার্নাল কমিউনিকেশনের দিকে যায়। যখন এক্সটার্নাল কমিউনিকেশনে গিয়ে ও যখন একটা ফ্যাসিলিটি দেখে, একটা সম্ভাবনা দেখে, একটা স্কোপ দেখে, তখন সে এখানে রিভোল্ট করে যে আই শুড বি রাদার দেয়ার ইনস্টেড অফ হিয়ার, আমার তো ওখানে থাকার কথা। সো তখন সে ফাঁক খুঁজে, তখন সে স্কোপ খুঁজে বের হয়ে যাওয়া। এই যে প্রতিবাদী ব্যাপারগুলি, এইগুলি তারুণ্যের মধ্যে থাকে, যেটাকে আমরা ফোর্স বলি। তো এই ফোর্সটাকে যদি আমরা ডে ওয়ান থেকে আন্ডারস্ট্যান্ড করতে পারি, বা আমরা যদি এটাকে নার্সিং করতে পারি, আমাদের এই সব কিছু ডিপেন্ড করে। দেখেন, আসলে আইটির কথাটা আসছে, যেহেতু আমরা আইটি সেক্টরটা এখন সারা বিশ্বকে ডোমিনেট করছে। বিশ্বের 5 জন শীর্ষ ধনীর কথা বললে 5 জনই আইটি সেক্টর থেকে। অর্থাৎ
টেকনোলজিতে যারা আছেন টেকনোলজিতে তারা আছে। এখন সবচেয়ে বেশি যদি আগামী 2026 সালে সবচেয়ে বেশি যে ইনভেস্টমেন্ট হবে অলমোস্ট $419 বিলিয়ন ইনভেস্টমেন্ট যেটা হবে 2026 সালে, সেই $419 বিলিয়ন ইনভেস্টমেন্টের সবচেয়ে বড় সেক্টরটা করবে আইটি সেক্টর। কে করবে? গুগল করবে, মাইক্রোসফট করবে, অ্যামাজন করবে। এবং এইটা ওয়ার্ল্ড ইকোনমিতে আগামী 10 বছরের মধ্যে 2.5 থেকে 4 ট্রিলিয়ন ডলারের একটা জায়গায় যাবে। এই ইনভেস্টমেন্টগুলি কিন্তু তারা করছে ফর দ্য ইয়াং জেনারেশনস। কারণ এই ইয়াং মানে হচ্ছে ইনোভেশন বেসিক্যালি। আর ইনোভেশন যদি আমি বলি তাহলে এটা অবশ্যই ইয়াংদের জন্য, কারণ আপনি ইনোভেশনকে যে কোনো ইনোভেশন খুব সহজে তরুণদেরকে যতটা আকৃষ্ট করা সম্ভব ইনোভেশন গুলো দিয়ে, যারা সনাতন চিন্তা কিংবা প্রবীণ তারা আসলে নতুন কিছু নেয়ার ব্যাপারে তাদের নানা ধরনের সীমাবদ্ধতা কাজ করে, সেই বিষয়টি নিশ্চয়ই যারা টেক ব্যবসায়ী তাদের মাথার মধ্যে আছে। না, এখানে আসলে সনাতন চিন্তাধারার বিষয়টা নাই, বিষয়টা হচ্ছে যে আপনার স্কোপ অফ ওয়ার্ক। ওকে, স্কোপ অফ ওয়ার্কটা যখন আমার যেখানে শেষ, আমার সন্তানের সেখানে শুরু। আমার শেষটা কোথায় আমি যদি প্যারেন্ট হিসেবে জানতে পারি, আমি আমার সন্তানকে সেখান থেকেই শুরু করাবো। তো ব্যাপারটা হয়ে যায় যে আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে, বা বিশ্বে যেটা উন্নত বিশ্ব, আপনি একটা জিনিস ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি বলি আজকে, যে অলমোস্ট 43% হলো ইয়াং পপুলেশন, হাফ অফ দ্য ওয়ার্ল্ড। এখন আমি বলছি যে হাফ অফ দ্য ওয়ার্ল্ড হচ্ছে 25 বছরের নিচে। এই মুহূর্তে পৃথিবীর জনসংখ্যার অর্ধেক হচ্ছে 25 বছরের নিচে। আর সারা বিশ্বের যতগুলি দেশ, তাদের যে বাজেট হয় অ্যানুয়াল বাজেট, তার 43% কিন্তু থাকে হচ্ছে ইউথকে টার্গেট করে। ইউথ এমপ্লয়মেন্ট, ইউথ স্কিল ডেভেলপমেন্ট, ইউথ হেলথ, ইউথ স্পোর্টস অ্যান্ড ইউথ, এই জিনিসগুলির উপরে। তার কতটুকু অংশ আসলে টোটালি ইউথের কাছে যেতে পারে? বিকজ অফ ইনফ্রাস্ট্রাকচার, বিকজ অফ অনেক কিছু এটার মধ্যে ডিপেন্ড করে। ওকে, আমরা একটু রেসলাল আলম আপনার কাছে জানতে চাই, বৈশ্বিক প্রেক্ষাপটটা আমরা জানছিলাম, আগামী দিনের পৃথিবী কোন দিকে ট্রেন্ড হচ্ছে, কোন দিকে যাচ্ছে, সেটাও আমরা একটা পরিষ্কার ধারণা পেয়েছি। বাংলাদেশের আসলে কি অবস্থা এই বিষয়টাতে? আমি রাকিব ভাই যেটা বলছিল যে বৈশ্বিক ভাবে অর্ধেকের বেশি মানুষ হচ্ছে কি তরুণ। এখন যদি আমি বাংলাদেশের প্রেক্ষাপটটা নিয়ে আসি, এটা একটু বেশি। বাংলাদেশে 60 থেকে 70% মতো হচ্ছে গিয়ে তরুণ। আমরা যদি দেখি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, এটা মনে করতেছে অনেকে যে একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির কারণে এটা হয়েছে, বাট আপনি যদি আরেকটু চুলচেরা বিশ্লেষণ করেন, আনএমপ্লয়মেন্ট, আনইকুয়ালিটি, ওই যে রিসোর্স, একসাথে রিসোর্স গুলা পুঞ্জীভূত হয়ে গেছে কিছু কিছু মানুষের হাতে, এই সামগ্রিক ব্যাপারটার কারণেই বাংলাদেশে একটা রিভলিউশনারি একটা অ্যাটেম্পট তৈরি হয়েছে। এবং যেই সরকারে আসুক, তারা যদি এই জিনিসটাকে আন্ডারস্ট্যান্ড করতে না পারে আসলে সমস্যাটা কোথায়, কেন এত এত তরুণেরা রাস্তা নামছে, না নেমে কি করবে? ওরা তো চাকরি পাচ্ছে না। ওদের মধ্যে যে ইন্ডাস্ট্রি যে স্কিল খুঁজতেছে, ওদের মধ্যে ওই স্কিলটা নাই। এখন যদি আমি চাকরি না পাই, আমার মধ্যে যদি স্কিলটা না থাকে, আমাকে যদি একটা প্রোডাক্ট হিসেবে রিপ্রেজেন্ট করা হয়, যেখানে আমার হওয়ার কথা ছিল ড্রিভেন পাওয়ার, সেক্ষেত্রে যদি আমাকে প্রোডাক্ট হিসেবে নিয়ে আসে এবং ওই যে পুঞ্জীভূত কিছু মানুষজন ব্যবহার করে, সেক্ষেত্রে তো আপনার রাস্তা নেমে আসা ছাড়া কোনো উপায় নাই। এবং এই এক্সাক্ট ফরমেশনটা হয়েছে নট অনলি ইন বাংলাদেশ, ওয়ার্ল্ডের প্রত্যেকটা কান্ট্রিতে এটা হচ্ছে। এবং যেহেতু বাংলাদেশের অ্যামাউন্টটাও বেশি, 60 to 70%, ইম্প্যাক্টটাও একটু বেশি। আমি একটু আইসিটির দিকে যাব, যে আইসিটিতে এখন আমাদের তারুণরা কি করছে। এখনকার তরুণ 7.5 মিলিয়ন তরুণ বাংলাদেশের, যারা আসলে এআই ড্রিভেন টেকনোলজি, ক্লাউড টেকনোলজি এবং আইটি টেকনোলজিতে ট্রেনিং নিচ্ছে। এখন আমি তো ট্রেনিং নিলাম, ট্রেনিংটা আমি নিয়েছি কি জন্য? টাকা তৈরির জন্য অথবা চাকুরির জন্য। এখন আমি বাংলাদেশে এতগুলো তরুণকে যে আমি ট্রেনিং দিলাম, তাদের কি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি? নাকি আবার ওই যে আগে যেটা ছিল, যে যারা আমি আইটিতে ট্রেনিং নিয়েছি, আমার আবার ওই বিসিএস পরীক্ষার জন্য লাইন ধোয়া লাগতেছে। যদি ওইটাই হয়ে যায়, তাহলে তো আমার তো এই ট্রেনিং গুলা দিয়ে আসলে আলটিমেটলি তো লাভ হচ্ছে না। এবং ওই জায়গাটাতে, এই জায়গাটা নিয়ে আমি অনেকদিন থেকে আপস্কিল রিসার্চ করছি যে এই ট্রান্সফরমেশনটা কিভাবে নিয়ে আসা যায়। এবং আমি যেটা পেয়েছি, আনসারটা সবসময় যাচ্ছে গভর্নমেন্টের দিকে, কারণ এই ইনিশিয়েটিভ গুলা গভর্নমেন্টকেই নিতে হবে।
কারণ গভর্নমেন্টের যে এবিলিটি আছে, তারা এই ইনিশিয়েটিভ গুলা নিলে এটাকে ইমপ্লিমেন্টেশন নিতে পারবে। কোনো প্রাইভেট অর্গানাইজেশনের পক্ষে একটা লিমিটেড অংশের পরে গিয়ে তারা আসলে তেমন একটা বেশি এফেক্টিভ হতে পারবে না। ট্রেনিং দিতে পারবে, বাট এমপ্লয়মেন্ট, যে দেশের মধ্যে যে এতগুলো এমপ্লয়মেন্ট তৈরি করে আইটি সেক্টরে, এই ব্যাপারটা তো তারা পারবে না। আর একটা প্রুফ আছে আমার সামনে, সেটা হচ্ছে গিয়ে এতই তো তরুণের মধ্যে রাইট নাও যদি আপনি কোনো তরুণকে জিজ্ঞেস করেন, আচ্ছা তুমি আইটিতে কাজ করছো, তুমি আসলে করোটা কি, সে বলবে আমি ফ্রিল্যান্সিং করি বাংলাদেশে। আপনি আমেরিকাতে আসেন, এসে জিজ্ঞেস করেন তরুণদেরকে যারা আইটিতে ট্রেনিং নিয়েছে তারা কি করে, এরা সবাই বলবে আমি কর্পোরেট ইউএসএ তে কাজ করি। আপনি আমাকে জিজ্ঞেস করেন এই আপনি কি করছেন, আমি ট্রেনিং নিয়েছি আইটিতে, আমি কর্পোরেট ইউএসএ তে কাজ করছি। বাট একই প্রশ্নটা আপনি বাংলাদেশে যান, তরুণদেরকে জিজ্ঞেস করেন আইটিতে কোর্স করেছো, কি করতেছো, ভাই আমি এখন ফ্রিল্যান্সিং করছি। এই যে একটা গ্যাপ, এটা খুবই দৃশ্যমান। কারণটা কি? কারণ বাংলাদেশে ওই আইটি ইকোসিস্টেমটা তৈরি হয় নাই, ওই জব অপরচুনিটিগুলো তৈরি হয় নাই, স্টার্ট আপ কালচারটা তৈরি করা যায় নাই। এবং সেই ক্ষেত্রে এই যে ইয়োগটা আছে, ওরা রাইট নাও ওরা ভালো করছে, ওরা মেক করতেছে 600 মিলিয়ন অ্যানুয়ালি মেক করতেছে, কিন্তু শুধুমাত্র ফ্রিল্যান্সিং করে। এবং এইটারও গ্রোথ, আমি এটাকে ছোট করে দেখছি না, কারণ এটার গ্রোথ হচ্ছে কি 12% প্লাস। আমি এটাকে ছোট করে দেখছি না, বাট এটার পাশাপাশি আমি যেটা বলছি, তরুণরা আইটিতে ট্রেনিং নেওয়ার পরে বাংলাদেশ আইটি কোম্পানি ডেভেলপ করতে হবে, যেখানে এই তরুণরা কাজ করতে পারবে। এবং কাস্টমার নট নেসেসারিলি হ্যাভ টু বি বাংলাদেশ, আপনার নতুন কাস্টমার বেস খুঁজে বের করতে হবে। ইন্ডিয়া যেটা করেছে সাকসেসফুলি, সে আইটি তৈরি হচ্ছে গিয়ে, সফটওয়্যার তৈরি হচ্ছে ইন্ডিয়ায়, বাট ওইটা কাস্টমার হচ্ছে গিয়ে ইউএসএ তে, ইউকে তে, অর অল আদার গ্লোবাল কান্ট্রিতে। আমরা এই ব্যাপারটা যদি বাংলাদেশে করতে পারি, তাইলে তরুণ যারা আছে তাদের আসলে স্কিল ডেভেলপমেন্ট করার পরে রাস্তায় থাকার সময় পাবে না, কারণ তারা কাজে নিজেকে আত্মনিয়োগ করবে। এবং এইটা আমাদের গভর্নমেন্টে যারা আছে বা যারা পলিসি মেকিং এ আছে, তারা যত তাড়াতাড়ি বুঝতে পারবে, অ্যাকশন নিয়ে যেতে পারবে এবং অ্যাকশনগুলো বাস্তবায়ন করতে পারবে, দেশের জন্য ভালো এবং জনগণের জন্য ভালো, তরুণদের জন্য অবশ্যই ভালো। আপনি যেটি বলছিলেন যে কর্পোরেশন কিংবা কোম্পানি তৈরি হয়নি, কিন্তু ব্যক্তি পর্যায়ে হয়তো তরুণরা নিজেদেরকে প্রস্তুত করছে, ফ্রিল্যান্সিং করছে। বাংলাদেশে কোম্পানি তৈরি হওয়ার জন্য যে পরিবেশ দরকার, যে অবকাঠামো দরকার, যে অর্থনৈতিক স্বাবলম্বিতা দরকার, সেটি কি তৈরি হয়েছে? অর্থাৎ ইকোসিস্টেমটা কি তৈরি হয়েছে কিনা? জি না, এই ইকোসিস্টেমটা তৈরি হয় নাই। চাইলে কি তৈরি করা সম্ভব? অবশ্যই সম্ভব। কারণ হচ্ছে গিয়ে আমরা একটু আগে কথা বলতেছিলাম যে এফএকিউ হচ্ছে কি ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, বা এটা একটা ডিফারেন্ট আমরা একটা ব্যাপার নিয়ে আসছি যে এফএকিউ হচ্ছে কি ফ্যাসিলিটি, এবিলিটি এন্ড কোয়ালিটি। সো আমি কোয়ালিটি নিয়ে বসে আছি, আমি ক্লাউডে কাজ পারি, ওকে, হ্যাঁ আমার এবিলিটি আছে, হয়তো আমি কাজগুলা খুব ভালোভাবে দক্ষ করতে পারি, বাট আমাকে তো ফ্যাসিলিটেট করা হচ্ছে না। এই যে তরুণদের স্টার্ট আপ কোম্পানিগুলো, এগুলো যদি প্রপারলি ফ্যাসিলিটেট না করেন, গভর্নমেন্ট যদি হেল্প না করে ফান্ডিং এর জন্য, এবং এই ফান্ডিং ফানেলটা তৈরি করার জন্য, এবং বিডা থেকে শুরু করে যে অর্গানাইজেশনগুলো আছে যাদের এই ফ্যাসিলিটিগুলো নিয়ে মোর ওরিড হওয়ার কথা ছিল, লোক দেখানো দুই একটা সাইনবোর্ড তৈরি করা ছাড়া, যে আমি দুই একটা সাইনবোর্ড তৈরি করে দেখায় দিলাম আমার কাজ শেষ। এই জায়গা থেকে আমাদের নীতি নির্ধারকদের বের হতে হবে, বের হয়ে প্রপারলি ফ্যাসিলিটেট করতে হবে তরুণদেরকে, আইটিতে অবশ্যই, অন্যান্য সেক্টরেও। বাট এই যে হিউজ অ্যামাউন্ট আনএমপ্লয়মেন্ট তরুণরা আছে, তাদের জন্য আইটি সেক্টরটা থেকে যদি সঠিকভাবে ফ্যাসিলিটেট করতে পারে, তাহলেই তাদেরকে আসলে একটা ভালো ডিউরেশনে বা ভালো ডিরেকশনে নিয়ে যাওয়া যাবে। ওকে, আমি আপনার কাছে একটু যেতে চাই, সেটা হলো আইটিতে অনেকগুলো আসলে স্কিলের বিষয় থাকে, তাহলে তরুণরা কোন স্কিলটার জন্য নিজেদেরকে প্রস্তুত করবে, কিংবা কোন স্কিলগুলো আসলে কোন প্রফেশনটার সামনে দিনগুলোতে অনেক বেশি ডিমান্ড থাকবে? ধন্যবাদ। আমি একটু পেছনে যাই তাইলে। আর সবচেয়ে বড় ব্যাপার কি, যে তরুণদেরকে শেখানোর কিছু নাই। আমাদের এই সমস্যাটা হলো এই জায়গায়, আমরা মনে করি যে আমরা বড়, আমরা তোমাদের পরামর্শ দেব আর তোমরা পরামর্শ নেবে। কিন্তু এটা যদি ভাইস ভার্সা হয়, যে আমি বলবো যে তুমি বলো আসলে তোমার কি করা উচিত, ওকে, আমি আসলে মানে আপনি যে প্রশ্নটা করলেন সেই প্রশ্নটা তরুণদের কাছেই সবচেয়ে ভালো আনসার পাবেন। ওরা খুব ভালো জানে যে ওদের কি পড়তে হবে, ওদের কি জানতে হবে। মেশিন লার্নিং জানতে হবে, এআই জানতে হবে, এই জানতে হবে, সেই জানতে হবে, ডেটা সায়েন্স, ইনফরমেশন সায়েন্স, আইওটি,
6G 5G তো শেষ, 6G চলে আসতেছে, 6G নিয়ে কাজ করবে। সো হোয়াট ইজ দ্যাট ডিফারেন্স, বা এআই কি 6G কে কনফ্লিক্ট করবে নাকি এআইজি 6Gর সাথে মার্চ করবে, এটা এখন $1 মিলিয়ন কোশ্চেন হয়ে গেছে। এখন এআই মনে করছে যে আমি 6G কে কিভাবে ডোমিনেট করব, আর 6G মনে করছে যে 6G নেটওয়ার্ক কিভাবে এআইটাকে আরো ফাস্টার করবে। সো এটা আসলে কম্প্যাটাবিলিটির একটা ব্যাপার। তো আমি অ্যাজ এ গার্ডিয়ান যদি আমি বলি, আমি আসলে বলবো যে বি ডিসিপ্লিনড, ওকে, নট বি মোটিভেটেড। কারণ মোটিভেশনটা ডিপেন্ড করে মুডের উপরে। আপনার মুড সকালে ভালো, আপনি 5 কিলোমিটার দৌড়ালেন। আপনার মুড পরের দিন ভালো নাই, আপনি ঘরে বসে থাকলেন। কিন্তু এই সকালের দৌড়ানো বা সকালের হাঁটা, সকালের এক্সারসাইজ যদি আপনার ডিসিপ্লিন হয়, তাহলে এটা প্র্যাকটিস। সো প্র্যাকটিসটাই আসলে মূল জিনিস, যে আমি যেটা করছি সেটা যেন আমি ডিসিপ্লিন হিসাবে নিই, আমি প্র্যাকটিস হিসাবে নিই। তাহলেই আমার সাস্টেনেবিলিটি থাকবে আমার এডুকেশনে, এবং সেই সাস্টেনেবিলিটিটা আমাকে আমার সাকসেসের দিকে নিয়ে যাবে। সো আপনি সেটা যে কোনো প্রফেশনে বলতে পারেন, শুধু আইটি সেক্টরে না। আইটিতে তো আসবেই, আমি যেগুলি বললাম সেগুলি এর থেকে আরো অনেক বেশি আছে। কিন্তু আমি অ্যাজ এ গার্ডিয়ান হিসাবে আমি চাইবো যে আমার সন্তান যেন ডিসিপ্লিনড হয়। আমার সন্তানের মোটিভেশন আমি সব সময় চাই না, কারণ আমি জানি এটা তার মুডের উপর ডিপেন্ড করবে। তার মন ভালো না, সে আজকে ভালো পড়লো না, আমি আজকে আমার ছেলে ভালো পড়ছে না এই জন্য আমি চিল্লাচিল্লি করতে পারি না, কারণ তার মুড নেই আজকে। কিন্তু পড়ার যে ডিসিপ্লিনটা, যে এতটা থেকে এতটা পড়তে হবে, এখন থেকে এখন ঘুমাতে হবে, এখন থেকে এখন এক্সারসাইজ করতে হবে, এই প্র্যাকটিস, ডেইলি লাইফ ডিসিপ্লিন, একটা লাইফ যদি কেউ মেনটেন করে, তাহলে তার জন্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ। এইটুকু আমার মানে এটা আপনি সিস্টেমটার কথা আমি বলছেন। সিস্টেমের কথা সিস্টেমটা বলছি। যদি ঠিক থাকে তাহলে হ্যাঁ। অটোমেটিক্যালি সে চুজ করে নিতে পারবে যে আসলে কোনটাতে তার আগ্রহ বেশি, ওরা কোনটাতে বেশি, আমাদের থেকে বেশি তারা সার্ফিং করে, আমাদের থেকে বেশি তারা ওয়ার্ল্ড নলেজ তারা বেশি রাখে। আমি এটা বিশ্বাস করি। আমার সন্তানরা, আমরা ওই যে বললাম না, আন্ডার এস্টিমেট করি, আমার সন্তান মনে হয় কিছু জানে না, আসলে তা না, ওরা আমাদের থেকে বেশি জানে। আমরা শুনতে চাই না বলে ওরা আরেকজনকে বলতে চায়। মানে আমরা সাপ্লাই দিচ্ছি, তারা ডিমান্ড হিসেবে সেটা নিচ্ছে। এর পরিবর্তে আপনি বলছেন যে তারাই আসলে ডিমান্ডটা তৈরি করুক, যে তারা কোন পথে যেতে চায়। তারা ডিমান্ড তৈরি করুক, আমরা তাদেরকে ওই স্কিল সেটটা দিয়ে দিব। কিন্তু একজন প্রযুক্তি বিশারদ হিসেবে আপনার কাছে কি মনে হয় সামনের দিনে কোন প্রফেশন গুলো আসলে সবচেয়ে বেশি কার্যকরী হিসেবে কাজ হবে? আইটি সেক্টরে যদি আমি বলি, আইটি সেক্টরে অবশ্যই আপনি ডেটা সায়েন্সকে সবার আগে রাখবেন। কারণ ইনফরমেশন ইজ পাওয়ার, ইনফরমেশন ইজ কারেন্সি, নট পাওয়ার। এখন মানে সবগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, সবগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার কাছে যত বেশি ইনফরমেশন আছে, আপনি তত বেশি ডোমিনেট করতে পারবেন। আপনার শরীর সম্পর্কে যদি আমি আপনার থেকে বেশি নলেজ রাখি, আমি আপনাকে বলতে পারবো যে আপনার আগামী এত তারিখে এই বছরে গিয়ে আপনার ডায়াবেটিক রেজ করতে পারে। এটা বেসিক্যালি কিচ্ছু না, আপনার জেনেটিক ইঞ্জিনিয়ার, আপনার প্যাটার্ন, লাইফ সাইকেল, আপনার ফ্যামিলি প্যাটার্ন, আপনার এগুলির চেক আপ করে ইজিলি এটা বলে দেওয়া যায়। প্রেডিক্টিভ অ্যানালিটিক্স আমরা যেটাকে বলি। সো যখন আপনি দেখবেন যে রাকিব ভাইয়ের কথা মিলে গেল, তখন কিন্তু আপনি আমার উপর ডিপেন্ডেন্ট, আপনি তখন আমাকে মনে করবেন যে হিজ নেক্সট টু সাম ওয়ান গড অর হোয়াট এভার। সো এই ইনফরমেশনটাই আসলে বেসিক্যালি মানুষকে আগায় রাখে। আজকে আপনি ফেসবুক, টুইটার, আপনি যাই বলেন, এই সব কিছু কিন্তু ইনফরমেশন ড্রিভেন। আজকে দেখেন আপনি ওয়ার্ল্ডে, আপনি যেটা শুরুতেই বললেন যে একটা রেজিম চেঞ্জ হয়ে যাওয়া বা একটা মানে চেঞ্জ ওভার যে হচ্ছে, এই জেনজিগুলি এরা কিভাবে হচ্ছে, কোনো না কোনো ভাবে তারা মোটিভেটেড। এই মোটিভেশনের মাধ্যমটা কিন্তু আইটি, এবং আইটি মানে হচ্ছে ইনফরমেশন। সো আমি বলবো যে ডেটা সায়েন্স, ইনফরমেশন সায়েন্স, এই জিনিসগুলি, এবং ওখান থেকে মানে আপনার যে এআই যেটাকে আমরা বলছি, এই আজকে হয়তো একটু আগে আমি যখন সাবওয়েতে আসছিলাম, আমি একটা সুন্দর একটা ট্যাগলাইন দেখলাম, যে তুমি, তার এটা এরকম ছিল যে তুমি যেই এআই দিয়ে পিজা খুঁজছো, সেই এআই দিয়েই চাকরি খুঁজছো কেন? চাকরি খোঁজার জন্য আলাদা এআই ব্যবহার করতে হবে, পিজা খোঁজার জন্য আলাদা। তার মানে কি, এআই এখন ইন্ডাস্ট্রি ড্রিভেন এআই চলে যাচ্ছে। যে তুমি যদি ম্যাচ, কোনো ফুটবল ম্যাচ দেখতে চাও বা স্পোর্টস দেখতে চাইলে ডিফারেন্ট এআই, এন্টারটেইনমেন্ট ডিফারেন্ট এআই, রিলিজিয়ান ডিফারেন্ট এআই। সো এআই ডিফারেন্সিয়েট হয়ে যাচ্ছে। কিন্তু সিমিলারলি আট থেকে 5 বছরের মধ্যেই সবার একটা পার্সোনাল এআই থাকবে। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আমরা এইসব বিষয়ে আরো কথা বলবো। আমাদের সঙ্গে থাকুন।
দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি দিভিউজ অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম আগামী দিনের বিশ্বের জন্য আইটি নির্ভর তারুণ্য কতটা গুরুত্বপূর্ণ, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আছে আপস্কিল কনসালটেন্সি নিউ ইয়র্কের ব্যবস্থাপনা পরিচালক রাসেল আলম এবং প্রযুক্তি পরামর্শক রকিব আহমেদ। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদেরকেও। রাসেল আলম, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, আমরা আলোচনার শুরুতে বলছিলাম যে বাংলাদেশের যে শিক্ষা পদ্ধতি, সেখানে আসলে শিক্ষা চাকরি দুটোর মধ্যে এত বেশি গ্যাপ থাকে যে আপনার শিক্ষা আপনাকে একটি হয়তো সার্টিফিকেট দিচ্ছে, কিন্তু আপনাকে বাজারের জন্য, চাকরির বাজারের জন্য প্রস্তুত করে তুলছে না। বাংলাদেশের এই শিক্ষা পদ্ধতিকে কিভাবে ডিজিটাল ফিউচারের জন্য উপযুক্ত করে তৈরি করা যায়? জি, প্রথমে একটা গ্রিক ওয়ার্ড দিয়ে শুরু করব, পেডাগজি। পেডাগজি গ্রিক ওয়ার্ডটা প্রথম অংশটা আসছে পেইড বা চাইল্ড, এবং এগোজ আসছে লিডার অর গাইডেন্স। সো এর ফাঁক দিয়ে একটু বলে ফেলি যে শিক্ষাবিদ্যা বাংলাদেশে যেই ব্যাপারটা খুবই অভাব, শিক্ষাবিদ্যাটারই অভাব। যে আমি যে এডুকেশন সিস্টেমটা তৈরি করব, যে কি কি শিখাবো, ওইটাই তো আগে শিখতে হবে, বা ওইটা নিয়ে আগে রিসার্চ করতে হবে এবং অ্যাকর্ডিংলি আপনাকে শিখাতে হবে। সো ওই জায়গাটাতে হিউজ গ্যাপ। এজ এক্সাম্পল, আমরা যদি এখন বলি যে আমরা এখানে বলতেছি পেডাগজির যে ব্যাপারটা আছে, যে একজন একটা চাইল্ডকে গাইড করার জন্য যে শিক্ষাগুলো থাকা উচিত, সেগুলো আসলে পাঠ্যপুস্তকে থাকা উচিত। আমরা যদি দেখি আমাদের ইতিহাস থেকে দেখি, যদি বাংলাদেশের পাঠ্যপুস্তকগুলা সব সময়ই একটা কি ধরনের জানি একটা সমস্যা ছিল। মানে আমরা যা কিছুই শিখছি পাঠ্যপুস্তকে, প্র্যাকটিক্যাল লাইফে এসে আমরা ইমপ্লিমেন্টেশন করার জায়গাটাও খুঁজে পাই না। বাট এই ব্যাপারটা কিন্তু এরকম হওয়ার কথা না। ব্যাপারটা ছিল এরকম যে আমি পাঠ্যপুস্তকে তৈরি করছি, প্র্যাকটিক্যালে গিয়ে আমি যে কাজগুলো করব সেগুলোর উপরে ডিপেন্ড করে। এবং এই ব্যাপারটাতে আমাদেরকে অবশ্যই কাজ করতে হবে, একটু এই গ্যাপটাকে ব্রিজ করতে হবে। এবং আমি একটু কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে চলে আসবো, এডুকেট দ্য টিচার। আপনার আগে টিচারকে এডুকেট করতে হবে। আপনি বলতেই পারেন সে তো মাস্টার্স করে আসছে, পিএইচডি করে আসছে, বাট সে তো মাস্টার্স পিএইচডি করে আসছে 10 বছর আগে অথবা 5 বছর আগে। তখন যে টুলস এন্ড টেকনোলজি গুলা ছিল, ইভেন প্রাসঙ্গিকতা ছিল, ইকোনমির প্রাসঙ্গিকতা বলেন আর মানুষের লাইফস্টাইলের প্রাসঙ্গিকতা বলেন, সেইটা এখন আর নাই। এখন যদি আমরা এডুকেটর, আমি টিচার না বলে এটাকে একটু ভালোভাবে বলবো এডুকেটর, আমি যদি এডুকেটরকে আমরা এডুকেট না করি, সেই ক্ষেত্রে তারা যা পড়াবে তা তো অবশ্যই অবাঞ্ছিত হবে। এবং এখানে একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে ইউনিভার্সিটি আর অলওয়েজ বিহাইন্ড। ইউএসএ তেও একই অবস্থা, বাংলাদেশে তো আছেই, যে ইউনিভার্সিটিগুলো 3 থেকে 5 বছর বিহাইন্ডে থাকে। এবং এই গ্যাপটা যত তাড়াতাড়ি আমাদের সরকার অথবা আমাদের একাডেমিগুলা ফিল করতে পারবে, তত তাড়াতাড়ি আমরা মোর প্রাসঙ্গিক পড়ালেখা আমরা করাতে পারবো। এখন আমরা তো সবকিছু করতেছি। আমি যদি বাংলাদেশে একটু উদাহরণ দিই, যে মনে করেন আমার সিলেট 4, সিলেট 4, কোম্পানিগঞ্জ, গোয়েনঘাট, জৈন্তাপুর, সেইখানে মানুষজন সবাই লিভিং করে পাথরের উপর। আপনি গিয়ে বলতেছেন ইউনোয়াট, তুমি আর পাথর তুলতে পারবা না। আপনি তো ওকে আগে কোনো অল্টারনেটিভ তৈরি করে দিচ্ছেন না, আপনি আগে তো অল্টারনেটিভ তৈরি করে দিতে হবে। অল্টারনেটিভ তৈরি করে দিয়ে দেন আপনাকে ব্যান করতে হবে। সো ব্যাপারটা হচ্ছে এরকম, ব্যান করে ফেলি, অল্টারনেটিভ অটোমেটিক্যালি তৈরি হবে। বাট এই ব্যাপারটা কিন্তু অন্যরকম হওয়া উচিত ছিল, যে আগে আমি অল্টারনেটিভ প্রস্তুত করি। কারণ আমি যখন পলিসি পর্যায়ে বলছি, গভর্নমেন্ট পর্যায়ে বলছি, আগে আপনাকে অল্টারনেটিভ প্রস্তুত করতে হবে এবং তারপর ব্যাপারটাকে ব্যান করতে হবে। আমাদের সিলেটে কোম্পানিগঞ্জে সিলেট হাইটেক পার্ক তৈরি হয়েছে, কিন্তু সিলেট হাইটেক পার্কে কি কি করা হবে, ওই এলাকার প্রাসঙ্গিকতা কি, তার উপর জাস্টিফিকেশনটা অনেক কম ছিল। রেদার আমাকে একটা কিছু করতে হবে, আমি হাইটেক পার্ক করে ফেললাম। আমরা খুব চমৎকার শোনাই এইসব শব্দগুলো, হাইটেক পার্ক, এতগুলো হাইটেক পার্ক হয়েছে সরকার আমলে। এবং তারপরে আমরা আপস্কিল যেটা করলো, আমরা আপস্কিল বাংলাদেশ আমরা গঠন করলাম। আপস্কিল বাংলাদেশে আমরা আপস্কিলিং করা শুরু করলাম, যে আমরা অ্যাটলিস্ট একটা অল্টারনেটিভ তৈরি করি মানুষজনের জন্য, যে কোম্পানিগঞ্জে যে মানুষজন আছে বা ওই এলাকার লোকাল যে মানুষজন আছে, তারা আগে অল্টারনেটিভ ক্রিয়েট হোক। অল্টারনেটিভ ক্রিয়েট হইলেই দেন আপনি আপনার যে জায়গায় ব্যান করা থাকে, আপনি যেগুলো ব্যান করতে পারবেন। আরেকটু আমি অ্যাড করবো,
যে ডিজিটাল টুলস, আমরা একটু বলছি যে এডুকেটর যারা আছে তাদেরকে আমরা ডিজিটাল টুল ব্যবহার করা শেখাতে হবে, এবং এবং তাদেরকে শিখাতে হবে, প্লাস ওরা যাতে করে স্টুডেন্টদেরকে শিখাতে পারে ডিজিটাল টুলগুলা। সময় সাপেক্ষ শিক্ষা ব্যবস্থা, প্রাসঙ্গিক শিক্ষা ব্যবস্থা, এখন এই প্রাসঙ্গিক শব্দটা খুবই কমন, সবকিছুতেই আগে প্রাসঙ্গিক হইতে হবে। নাও এই এই ব্যাপারটাকে যদি আমরা এডুকেশনে নিয়ে আসতে পারি, যে আমার যে এডুকেশন যে সিস্টেমটা আছে ওইটাকেও প্রাসঙ্গিক হইতে হবে। আমি এখন জবে যদি যাই, জবে যাওয়ার পরে আমার কি কি জব রিকোয়ারমেন্ট গুলো আছে, ওই প্রাসঙ্গিকতা অনুযায়ী যদি আমরা এডুকেশনটাকে ঢেলে সাজাতে পারি, সেগুলো আমরা যোগ করতে পারি, এডিশন করতে পারি। নট নেসেসারিলি ইউ হ্যাভ টু রিপ্লেস ইট, ইউ হ্যাভ টু এডিশন ইট। কিছু কিছু জায়গায় একটু পরিবর্তন আসবে, বাট এডিশন করতে পারি, নতুন যে ব্যাপারগুলো আসতেছে এটা নিয়ে আসতে পারি। এজ এক্সাম্পল রাকিব ভাই একটা অনেক ভালো কথা বলেছে যে ডেটা ইজ কারেন্সি। সো ডেটা যদি কারেন্সি হয়, এই ডেটা নিয়ে ইউএসএ তে, নিউ ইয়র্কে রাইট নাও প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল সব জায়গাতে আইটি শেখানো শুরু হয়ে গেছে। বাট বাংলাদেশের প্রেক্ষাপটটা অনেক দূরে, অনেক দূরে, এবং বিশ্ববিদ্যালয় লেভেলে গিয়ে ঠিক করতে হবে আপনি আইটি নিয়ে পড়াশোনা করবেন কিনা। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচারটা ইনভলভ। আপনি যদি বলেন আপনি একটা ইউনিভার্সিটিতে, কলেজে, স্কুলে আপনি আইটি শিখাবেন, এটা হবে না, কারণ ওই গ্রামের একটা বাচ্চার তো ল্যাপটপ নাই। সেই ক্ষেত্রে আপনার ওই স্কুলগুলাতে ল্যাবগুলা সেট আপ করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার গুলো তৈরি করতে হবে। এবং এখন আপনার অনেক টিচাররা আছে যারা অনেকদিন থেকে কাজ করছে, তাদের সাথে কিছু তরুণ টিচার যোগ করতে হবে। এবং যদি তরুণ টিচারকে যোগ করতে পারেন, তাইলে ওই তরুণ টিচাররা গিয়ে বাকি টিচার তাকেও ট্রেন করে একটা জায়গায় নিয়ে আসতে পারবে। প্লাস যেহেতু তারা কিছুদিন আগেই ছিল জব সার্চ করতে, জব পাচ্ছিল না, কি জন্য জব পাচ্ছিল না খুব ভালো করেই জানে। এবং তারা যদি ওই জায়গায় যায়, তাহলে ওরা খুব ভালোভাবেই বুঝতে পারবে যে আমার এই জায়গায় আমার গ্যাপ ছিল, আমি জবগুলো খুঁজে পাই নাই, এবং সেই ক্ষেত্রে ওই গ্যাপগুলোই ফিল আপ করার চেষ্টা করবে। সো এই পুরো ব্যাপারটা যদি আমরা জাস্ট কথা বলছি, এটা একটা কোলাবোরেশন আছে। এবং সেই ক্ষেত্রে আইটি নিয়ে কাজ করার এই যে অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট, আপনি অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট কোথা থেকে নিয়ে আসবেন, এই অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট হিসেবে আইটি সেক্টরটাকে আপনি দেখতে পারেন। এবং এটা প্রুভেন, আমরা যে পার্শ্ববর্তী কান্ট্রিগুলো দেখি, পার্শ্ববর্তী কান্ট্রিতে এটা প্রুভেন যে ওরা অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট নিয়ে অলরেডি আইটিতে ভালো করছে। তারপরে আমরা অনেকেই ব্লু ইকোনমির কথা বলি না, এখন ব্লু ইকোনমি, আইটি সেক্টর, এই ব্যাপারটা নিয়ে আমি যখন জনসাধারণের সাথে কথা বলি বা স্বাভাবিক মানুষের সাথে কথা বলি, ওরা অনেকটা ক্লিয়ারই না। সো এই ব্যাপারটা যদি আপনি পাঠ্যপুস্তকের আওতায় নিয়ে আসতে পারেন, এডুকেশন সিস্টেমের আওতায় নিয়ে আসতে পারেন, এবং প্রপার যদি ট্রান্সফরমেশন অফ এডুকেশন পেডাগজিটা যদি হয় অ্যাকচুয়াল, তাইলেই এই ব্রিজিংটা সম্ভব। এবং এই ব্রিজিংটা লাগবে ফর দ্য ডিজিটাল ফিউচার, দ্যার ইজ নো অল্টারনেটিভ। দিস ওয়ে, দ্য আদার ওয়ে, ইউ হ্যাভ টু ডু ইট। এখন থেকে যদি শুরু করে বাংলাদেশের যে অবকাঠামো আছে, যদি আমাদের এই আলোচনা শুনে আমরা ধরে নিলাম আলোচনার প্রেক্ষিতে যে আগামী কালকে থেকে সরকার উদ্যোগ নিল এই কাজগুলো করার, কত দিন সময় লাগতে পারে এই কাজগুলো শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে? না, এইটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এই কারণে বলছি, টেকনোলজি যে এরিয়াটা আছে খুবই দ্রুত পরিবর্তনশীল। সো আপনার পলিসিটাও তৈরি করতে হবে ওই রকম যে আপনার পলিসিটাই হবে হচ্ছে গিয়ে দ্রুত পরিবর্তন করা। ওকে, সো আমরা যেটাকে বারবার বলতেছি ট্রান্সফরমেশন অফ এডুকেশন, যে শিক্ষার যে ব্যাপারটা আছে আর কি, যে ট্রান্সফরমেশন অফ এডুকেশন, শিক্ষা বিদ্যা যেটা বলতেছি আমরা, যেটা এডুকেটরদেরকে বলছেন যে চেঞ্জ করতে হবে, আগে তাদেরকে ঠিক করতে হবে, তাকে এই ফানেলটা ঠিক করতে হবে। এবং এইটা একটা আপনার পলিসিটাই হবে এরকম যে আমি এডুকেশন বা শিক্ষাবিদ্যাটা এমন ভাবে ইমপ্লিমেন্টেশন করব যাতে শিক্ষাবিদ্যাটা ইটসেলফ পরিবর্তনশীল হয়। আমি একজন শিক্ষার্থীকে এইটা শিখিয়ে লাভ নাই যে কিভাবে জব পেতে হবে, বেটার আমাকে শিখাতে হবে যে জবগুলা কিভাবে করতে হবে এবং জবগুলো আসলে কিভাবে করতে হয়। মানে একটু সহজ করে বললে, একজনকে আপনি জব দিয়ে লাভ নাই, যে আপনি একজনকে জব দিলেন যে তোমাকে এই জবটা দেয়া হলো, তারা আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে গিয়ে যে জব পেতে হলে কি করা লাগে ওই রাস্তাটা শিখতে হবে। এই জবটা করতে হলে তুমি জবটা পাওয়ার পরে করার জন্য যে কাজগুলো তোমাকে করতে হবে সেগুলো তুমি শিখে নাও, সেইগুলো আমাদেরকে শেখাতে হবে। শুধুমাত্র একটা সার্টিফিকেট পেলেই হচ্ছে না তোমার জন্য। না, টোটালি হচ্ছে। আবার রকিব আহমেদ, আপনার কাছে একটু জানতে চাই, কোলাবোরেশনের কথাটি উঠে আসছিল রাসেল আলমের কথায়। আমরা যদি আমেরিকা, অবশ্যই আমরা কথা বলছি, আমরা বাংলাদেশ নিয়ে কথা বলছি, যদি বাংলাদেশ এবং আমেরিকা
কোলাবোরেশনের মাধ্যমে এই কাজটি করতে চায়, তাহলে কিভাবে সেটি সম্ভব এবং কতটা কার্যকর হবে আসলে সেটি? এখন আপনার এই শোতেই তো বসে আছে রাসেল নিজেই। হ্যাঁ, কারণ আমি যদি বলি যে রাসেল নিজে হচ্ছে একজন কোলাবরেটর, এবং সে নিজে সিলেটে তার এলাকায় তার জন্মস্থানে দিয়ে সে তার ব্যবসাটা বাংলাদেশে শুরু করেছে। মানে আপস্কিল বাংলাদেশ, আপস্কিল বাংলাদেশের যে সিলেট হাইটেক পার্ক, যেটা কোম্পানিগঞ্জে, তো সিলেট হাইটেক পার্কে লিটারেলি আমার মনে হয় যে ওই একটাই অফিস আছে যে কাজ হোক আর না হোক ভাড়াটা গভর্নমেন্টকে ঠিকই দিচ্ছে, আর বাকি খবর নাই কিন্তু। তো আমি তো বলবো যে শুরুটা আসলে এটা পলিসি মানে কত কিছু বলা যায়, আসলে ইন্টেনশনটাই বহত হতে হয় মুখ্য, যে আমি করব কিনা, আমি পারবো কিনা। সেটা মানুষ বলে যে পারবো না, আসলে সে ওই কাজটা পারে নাই। বাট আপনি যদি শুরু করেন, এটা রেফারেন্স হয়ে থাকবে। আমি একটু কারেকশনে যাব রাসেলের কাছে। স্কুল ল্যাব যেগুলি বলছিল, আসলে বাংলাদেশের এখন অলমোস্ট সবগুলি স্কুল এবং কলেজেই একটা করে আইসিটি ল্যাব করা আছে, যেখানে 17টা ল্যাপটপ দেয়া আছে, একটা প্রজেক্টর দেয়া আছে, এবং একটা কমপ্লিট মানে একটা সার্ভার সহ সেট আপ করা আছে, এবং হাই স্পিড ইন্টারনেট সহ। এটা বিগত সরকারের মানে আপনি অলরেডি এস্টাবলিশড শেখ রাসেল ল্যাব নামে করা আছে, কিন্তু এটি সম্ভবত অলমোস্ট বলছেন সব স্কুলে বাছাই করা, না বাছাই করা স্কুলে না। আমি আমার ধারণা মতে যে এইখানে মনে হয় অলমোস্ট 3,500 স্কুল কলেজে, তো 3,500 স্কুল কলেজ, যেটা কিন্তু একদম কম না। প্রতিটা উপজেলায় অন্তত 3টা-4টা করে স্কুল কলেজ পাবেন, ইভেন মাদ্রাসা পাবেন। এখন সমস্যাটা কি হয়েছে দেখেন, সমস্যাটা হলো ওই যে রাসেল যেটা বললো যে পেডাগজি বা শিক্ষা বিজ্ঞান আমরা যেটাকে বলছি, যে টিউটর নাই, আইটি টিচার নাই, ওই জন্য পুরো সেটআপটাই সে বন্ধ করে রেখে দিয়ে নষ্ট করে ফেলছে। এখন এই লায়াবিলিটিসটা কার নিবে? এইটা তো স্কুল কমিটির নিতে হবে। কারণ আমি একটা আপনার বাসায় ডিশ অ্যান্টিনা দিয়ে একটা টিভি লাগাই দিয়ে আসলাম, আপনি সেই টিভিটা চালাচ্ছেন না, সেইটার দায়িত্বটা আসলে তো আপনার, আপনি এটাকে নষ্ট করে ফেলবেন কিনা, তাই না? সো আপনি যখন এডুকেশন আপনি যখন ইউএস বাংলাদেশ বা এই জাতীয় কোলাবোরেশনের কথা বলেন, তখন সবার আগে জানতে হয় যে আসলে আমার কাছে যেটা আছে সেটা সঠিক প্রয়োগ হচ্ছে কিনা, আমার যে রিসোর্স আছে সেটা ব্যবহার হচ্ছে কিনা। আমার রিসোর্স যদি আমি ব্যবহার না করতে পারি, আমার দেশকে যদি আমি ভালো না বাসতে পারি, আমার ব্যবসাটা যদি আমি সেখানে আরো সাপোর্ট দিয়ে কি হবে, যেটুকু আছে সেটুকু যখন যায় ইউএস বা পৃথিবীর যখন উন্নত দেশগুলি ইনভেস্টমেন্ট নিয়ে যায়, সবার আগে তারা যে কাজটা করে, তারা হচ্ছে রুট লেভেল এবং ফিল্ড লেভেল ইনফরমেশনটা নেয় থার্ড পার্টি দিয়ে। আমি চাইছি, গভর্নমেন্ট চাইছি ইনভেস্টমেন্ট, ও ইনভেস্ট করবে, তার আগে তো ও দেখবে যে এখানে ইনভেস্টমেন্টটা রিটার্ন আসবে কতটুকু। সেইটার জন্য দেখে যে আমি আমার রিসোর্সটাকে কতটুকু কাজে লাগাইছি, কতটুকু ব্যবহার করছি, তার উপরে তার ইনভেস্টমেন্টের প্যাটার্নটা ডিপেন্ড করে, যে সে কত তাড়াতাড়ি করবে, কত দিনের জন্য করবে, কিভাবে করবে। ওকে, অনেকটুকু পরিষ্কার আমাদের কাছে। আমি একটু শেষ করব আপনাকে, সেটা হলো যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, এডুকেশন টু এডুকেশন, এডুকেশন টু বিজনেস, বিজনেস টু এডুকেশন, এইটা বেসিক্যালি হচ্ছে আপনার কোলাবোরেশনের সিস্টেম। যে আপনি একটা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ইউএস এর একটা বিশ্ববিদ্যালয়ের কোলাবোরেশন থাকতে পারে। সো আমরা বাংলাদেশে কিন্তু প্রচুর প্রোগ্রাম করি, নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ করে, জামান ভাই আমাদের একজন, উনি খুবই ভালো একজন মানুষ, যে এন্টারপ্রেনার, উনি কিন্তু অনেকদিন ধরে চেষ্টা করছেন। এখন হ্যাকাথন হয়, প্রাইজ কি দেওয়া হয়, পুরস্কার কি দেওয়া হয়? একটা ল্যাপটপ, একটা ঘড়ি, একটা বাইসাইকেল, একটা অমক, এই জিনিসগুলি। কেন বাবা তুমি তাকে একটা স্কলারশিপ দিতে পারো না? যেই ছেলেটা হ্যাকাথনে ফার্স্ট হলো, আমি এটা এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তির একটা গ্রুপ ফার্স্ট হয়েছিল, তাদেরকে একটা সাইকেল দেওয়া হয়েছে, একটা ল্যাপটপ দেওয়া হয়েছে, আর কিছু টাকা দেওয়া হয়েছে। এখন একটা সাইকেল 3 জন কিভাবে চালাবে? তো আমি তখন বললাম যে কেন বাবা আমি তখন প্রশ্ন করেছিলাম অথরিটিকে, যে তোমরা তো এই ছেলেগুলি একটা গেমিং অ্যাপস এর জন্য তারা ফার্স্ট হয়েছে, তাদেরকে তুমি ফিনল্যান্ডে ইউনিভার্সিটি অফ টেকেসে, ওখানে একটা মাস্টার ডিগ্রি আছে, 2 বছরের মাস্টার ডিগ্রি করতে পাঠিয়ে দিতে পারো। অথবা ইউনিভার্সিটি অফ তালিন এস্তোনিয়াতে, ওখানেও এডুকেশনের এই গেমিং অ্যাপস এর উপরে তাদের অনার্স মাস্টার্স ডিগ্রি আছে, তুমি সেখানে 2 বছরের কোর্সে পাঠাও তাকে।
পুরো যেটা লাইফটাই আসলে চেঞ্জ হয়ে যাওয়ার মতো পুরো বিষয় ছিল। ইয়েটাই চেঞ্জ হয়ে যায় কিন্তু। সো ওইটা আসলে কোলাবোরেশনের জায়গাটা হলো ওই জায়গা। মানে সেইখানেও নতুন একটা চিন্তা শক্তি নিয়ে আসতে হবে, নিয়ে আসতে একেবারে হবে। সাইকেলের পুরস্কারের মধ্যে হ্যাঁ, থাকলে হ্যাঁ, হবে না থাকলে হবে আর কি। জি। তাছাড়া আলম, আপনার কাছে সবশেষ প্রশ্নটি রাখতে চাই, সময় খুব কম, সেটা হলো কি ধরনের চ্যালেঞ্জ গুলো আসলে এটির জি। জন্য রয়েছে? So- আমরা আলোচনা করছি, আলোচনা করা খুব সহজ, সমাধানটা দিয়ে সেটাকে ইমপ্লিমেন্ট করাটা অনেকটা কঠিন হয়। চ্যালেঞ্জের কোনো শেষ নাই। হ্যাঁ, প্রথম থেকে চ্যালেঞ্জ। সো আমরা একটা মাইন্ডসেট নিয়ে অলরেডি বসেই আছি যে দেশ বোধহয় ডিজিটাল হয়ে গেছে, বাট আমি যদি বাস্তবে গিয়ে দেখি ডিজিটালের ধারে কাছেও দেশ এখনো নাই, মানে ডি পর্যন্ত পৌঁছে নাই এখন পর্যন্ত, ডি বাকিগুলো। পর্যন্ত পৌঁছে নাই। ঠিক আছে, একজন চেষ্টা করেছে, বাট চেষ্টা করাটা তো শেষ না, কন্টিনিউয়েশনটা তো রাখতে হবে। এবং যে ব্যাপারগুলা অনেক বড় বড় নাম ফলক দিয়ে প্রচার করা হয়েছে, ওই ব্যাপারগুলা ইমপ্লিমেন্টেশনটা আমাদের কি করতে হবে, এই তরুণদেরকে ওই ইমপ্লিমেন্টেশনটার দিকে যেতে হবে। এবং যাতে করে এটা এরকম না হয় যে আমি করেছি বলেই শেষ না হয়, রেদার আপনি যেটা বলছেন যে ভাই কথা বলে গেলেই তো হবে না, ইমপ্লিমেন্টেশনটা দেখা যান। তো আমাদের আসলে ওই ব্যাপারটাতেই যেতে হবে যে কথা না বলেই শেষ না করে আমাকে দেখাইতে হবে যে আসলেই আমরা আইটি ইকোসিস্টেম তৈরি করতে পেরেছি, আসলেই বাংলাদেশে 50টা ভালো ভালো টেক কোম্পানি তৈরি হয়েছে, একটা দুইটা দুর্নীতিবাজ টেক কোম্পানি না, 50টা ভালো ভালো টেক কোম্পানি তৈরি হয়েছে। এবং আমরা এই যে মানুষগুলাকে ট্রেনিং দিচ্ছে আইটিতে, তারা ওই টেক কোম্পানিতে গিয়ে জব করতেছে। এবং আমি যখন তাকে জিজ্ঞেস করতেছি ফোন করে যে ভাই তুমি আইটিতে কি করো, সে আমাকে উত্তরটা দিচ্ছে না যে আমি ফ্রিল্যান্সিং করি, বরঞ্চ সে আমাকে উত্তর দিচ্ছে যে আমি এই কর্পোরেট টেক কোম্পানিতে কাজ করছি যার এই প্রোডাক্ট আছে ইউএসএ তে অথবা কানাডাতে অথবা এই বড় বড় কোম্পানি হচ্ছে কি যার ক্লায়েন্ট। এই ইকোসিস্টেমটা তৈরি করতে হবে আমাদেরকে। নাও এখন আপনি যখন যাচ্ছেন যে তরুণ হিসেবে চাকরি খুঁজতে, বা এখানে একটা কুঠা প্রথা বা অভিজ্ঞতার যে অভাবটা আছে, যে আপনাকে 5 বছরের অভিজ্ঞতা ছাড়া আপনাকে দিচ্ছেই না, রেজুমি নিচ্ছে না, এই প্যাটার্নটাও চেঞ্জ হয়ে গেছে এখন। সেই ক্ষেত্রে আমাদের এই যে অভিজ্ঞতা নির্ভর রেজুমি স্ক্রিনিং না হয়ে প্রজেক্ট, যে আমি এই কাজটা করেছি গিটহাবে আছে, এইটার উপর ডিপেন্ড করে যেটা হায়ারিং গুলা হয়, এবং এই চেঞ্জটা যাতে পলিসি পর্যায়ে চলে আসে, যে পলিসি পর্যায়ে থেকে ওইভাবেই নির্ধারণ করে দেওয়া হয়। লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে স্টার্ট আপ কালচার। বাংলাদেশে বিগত বছরগুলোতে স্টার্ট আপ কালচার নিয়ে অনেক কথা হয়েছে, বাট এই কথাগুলো সাইনবোর্ড পর্যন্তই ছিল। এই স্টার্ট আপ কালচারের ইমপ্লিমেন্টেশনটা আমাদেরকে করতে হবে। এবং স্টার্ট আপ যেহেতু তরুণরাই বেশি করে, সেই ক্ষেত্রে তরুণদের উপরই ভারটা বেশি, সুযোগের অপেক্ষায় সুযোগ যদি পাওয়া যায় তাইলে এটা নিয়ে কাজ করা যাবে। এতটুকু। অনেকগুলো গুরুত্বপূর্ণ পরামর্শ এসেছে, সেগুলো আসলে কতটা কার্যকর করার যারা দায়িত্বে তারা কতটা শুনবেন এবং তারা কতটা সেটি খেয়াল করবেন, সেখানে আসলে মূল প্রশ্নটা থেকে যায়। আলোচনা হচ্ছে, আলোচনা হবে, কিন্তু সেটি কার্যকর করার দায়িত্ব তো আসলে বাংলাদেশের সরকারের এবং অন্যদের। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, রকিব আহমেদ এবং রাসেল আলম। আপনাদের মূল্যবান সময় থেকে আমরা কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি কিভাবে বাংলাদেশের তারুণ্যকে আগামী দিনের প্রযুক্তি নির্ভর হিসেবে তৈরি করা যায়, এবং প্রযুক্তি নির্ভর যে যুগ তৈরি হচ্ছে সেখানে বাংলাদেশের তরুণরা এগিয়ে থাকবে, সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।